ম্যাট্রিক্সের আইগেনমান ও আইগেনমান সংশ্লিষ্ট ভেক্টর নির্ণয় এই টাইপ হতে লিনিয়ার অ্যালজেব্রা এবং নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স উভয়ের কিন্তু পরীক্ষায় একটি প্রশ্ন 100% আসবে। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এখান থেকে একটি ম্যাথ তুমি সুন্দরভাবে শিখতে পারলে এই নিয়ম অনুসারে তুমি সবগুলো ম্যাথ খুব সহজেই সমাধান করতে পারবে। আসলে আমরা খুব সহজেই এটা দেখে ফেলি। দেখো এখানে বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স বলছে এই ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করো। এখন দেখো আমাদের প্রথমত আইগেন মান ও আইগেন ভেক্টর নির্ণয় করার আগে আমাদের জানতে হবে যে আইগেন ভেক্টর কি, এবং এই বিষয়ে কয়েকটা তথ্য আমরা জানবো। দেখো এখানে বলছে আইগেন মান, একে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন মনে করো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্সকে বলি আমরা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এখন এখানে আই হচ্ছে একটা আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স, এগুলো আমরা জানি। আর ল্যামডা হচ্ছে এখানে স্কেলার। এখন স্বাভাবিক সমীকরণ আমরা বলতে পারবো ল্যামডা আই মাইনাস এ, তার হচ্ছে মডুলাস বা তার নির্ণায়ক দিলে কি আমাদের স্বাভাবিক সমীকরণ পাওয়া যাবে, এটা ইকুয়াল কত হবে, যেটা ইকুয়াল হচ্ছে 0 হবে। এখন যদি ইকুয়াল না থাকে, ইকুয়ালের বাম পক্ষে পার্টটা হচ্ছে স্বাভাবিক বহুপদী, আর ইকুয়াল 0 দিলে এটা স্বাভাবিক সমীকরণ হয়ে যাবে। এরপর দেখো আইগেন ভেক্টর এর আমরা ভি ইকুয়াল বলতে পারি হচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আইগেন ভেক্টর। এখন আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টরের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ভেক্টর ইকুয়াল হচ্ছে 0 ভেক্টর। এখন দেখো আমরা জাস্ট এই ফর্মুলাগুলো প্রয়োগ করে কিভাবে আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বের করি। দেখো প্রথমে লিখে নিব আমরা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স, আমরা লিখে নিলাম প্রদত্ত ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স হতে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে স্বভাবী ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে দেখো বের করে আমরা লিখলাম যে এ এর স্বভাবী ম্যাট্রিক্স, তাহলে এর স্বভাবী ম্যাট্রিক্স হলো ল্যামডা আই মাইনাস এ। তাই ল্যামডা ইন্টু আই মানে হচ্ছে একটা 3 × 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স, মাইনাস এ মানে হচ্ছে এই এ ম্যাট্রিক্সটা। এখন এই ল্যামডাকে যদি আমরা এর সাথে স্কেলার গুণন করি, তাহলে এখানে পাওয়া যেতে হচ্ছে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। সেখান থেকে যদি আমরা ম্যাট্রিক্সের অনুসারে বিয়োগ করে দিলে পাবো হচ্ছে আমরা এখান থেকে দেখো ল্যামডা মাইনাস 8 মাইনাস 2 2 মাইনাস 3 ল্যামডা মাইনাস 3 1 মাইনাস 24 মাইনাস 8 ল্যামডা প্লাস 6। এইটুকু মোটামুটি পাওয়া যাবে। এখন দেখো আমরা চলে যাবো নেক্সট পেজে। আমাদের পরবর্তী পার্টে দেখো আমরা আলোচনা করব এখানে এর স্বভাবী সমীকরণ। দেখো এই সমীকরণের ফর্মুলা কি, ল্যামডা আই মাইনাস এ, তার নির্ণায়ক ইকুয়াল কত, 0। তাই এদেরকে আমরা নির্ণায়কের ভিতরে দেখো লিখলাম। এখন এটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা এখানে কি করব, দেখো আমরা এখানে জাস্ট প্রথমত এই ল্যামডা মাইনাস 8টা নিব। যখন এই ল্যামডা মাইনাস 8 নিব, তখন এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ। আর এই দুটোকে যদি আমি ফর্মুলা করি, তাহলে এখান থেকে 8 গুণন হবে, অর্থাৎ এই পার্টটা গুণ হলে এখানে কি পাবো, ল্যামডা মাইনাস 3 ইন্টু হচ্ছে ল্যামডা প্লাস 6। ফর্মুলার মাইনাস আর এখানে কি গুণ করলে হয় -8, মাইনাসে কি হয়ে যাবে, এখানে +8 হয়ে যাবে। ওকে, এবার দেখো ফর্মুলার মাইনাস আর এই মাইনাস দিলে মাইনাস হয়ে গেল হচ্ছে +2। তাহলে এই বরাবর অর্থাৎ দ্বিতীয় কলাম এবং প্রথম সারি বাদ, তাহলে এখানে গুণ করলে পাওয়া যাবে -3 ইন্টু ল্যামডা প্লাস 6। মাইনাসে দেখো এখানে বলতে প্লাস কত, 24 এবার দেখো এখানে আমাদের একদম লাস্ট হচ্ছে কি +2। এই +2 যখন নিব, তাহলে এই কলাম আর এই প্রথম সারি বাদ, তাহলে এখানে -3 গুণ করলে কত, 3টা কত, 24 +24 প্লাস এখানে কত হচ্ছে, দেখো এই প্লাস কেন, ফর্মুলার একটা মাইনাস ছিল, আর এই মাইনাস এখানে গুণ করলে -24 ইন্টু ল্যামডা -3 পাওয়া যায়। ওই মাইনাস আর মাইনাস এখানে হয়ে গেল কি +24 ইন্টু ল্যামডা -3। এটা ইকুয়াল আমাদের কত, এটা ইকুয়াল ছিল হচ্ছে 0। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে এই ল্যামডা -8 ইন্টু এদেরকে গুণ করলে পাওয়া যাবে কত, ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা -10 প্লাস 2 ইন্টু এখান থেকে পাওয়া যাবে 6 3 ল্যামডা, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 2 ইন্টু 24 ল্যামডা -48 ইকুয়াল হচ্ছে 0। এখন এদেরকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ গুণ করে দিই, সেক্ষেত্রে পাবো হচ্ছে আমরা ল্যামডা কিউব -5 ল্যামডা স্কোয়ার প্লাস 8 ল্যামডা -4 ইকুয়াল 0। এখন এদেরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই ভ্যালুটা পাবো। এটা যদি এইখানে করে দেখাতে হয়, ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়, তোমরা যেহেতু পারো এগুলো রাফে জাস্ট বের করে নিবা। এখন দেখো এখান থেকে সমাধান করলে পারি আমরা ল্যামডা ইকুয়াল 1, 2, 2। তাহলে দেখো এই ল্যামডা যেহেতু আমাদের ছিল হচ্ছে আইগেন মান, তাহলে আমরা কিন্তু আইগেন মান পেয়ে গেছি। আমরা লিখব সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের আইগেন মান হচ্ছে ল্যামডা ইকুয়াল 1 এবং ল্যামডা ইকুয়াল 2। যেহেতু এখানে ল্যামডা ইকুয়াল 2টা 2 পেয়েছিলাম, কিন্তু জাস্ট একই সংখ্যা মিলে আমাদের একটা 2 এখানে লিখলেই হবে। দেখো এরপরে চলে যাবো আমরা নেক্সট পার্টে, আমরা কিভাবে আইগেন ভেক্টর সমূহ বের করি। দেখো আমাদের প্রথমত লিখবো, মনে করি এ এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর কত, ভি এক্স ওয়াই জেড। এখন দেখো আমাদের
আমরা জানি যে আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি, দেখো যে ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ভেক্টর ইকুয়াল কত, শূন্য ভেক্টর। এখন এই ল্যামডা আই মাইনাস এর ভ্যালু কিন্তু আমরা আগে বের করছি, ওটা জাস্ট এখানে বসাই দিলাম, ইন্টু এখানে ভি ভেক্টর সমান কত, এক্স ওয়াই জেড, ইন্টু শূন্য ভেক্টর সমান কত, শূন্য 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 একটা ভেক্টর আমরা দিব। এখন এই এক্স ওয়াই জেড দিয়ে যদি এখানে আমরা ভেক্টরের গুণন করি তাহলে পাবো আমরা কি, এরকম একটা সমীকরণ পাবো। এই সমীকরণকে ক্যালকুলেশন করলে আমরা জাস্ট এই দেখো এই সমীকরণ জোটটি পাওয়া যাবে। অর্থাৎ দেখো আমাদের এই যে সমীকরণটা পাইছি, এই সমীকরণে আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণ ধরে নিব। এখন এই 1 নম্বর সমীকরণে আমরা এই যে ল্যামডার যে দুইটা ভ্যালু পেয়েছিলাম, একটা 1 একটা 2, একবার আমরা 1 বসাবো, একবার আমরা 2 বসাবো। তাহলে দেখো এই 1 নম্বরে যখন ল্যামডা ইকুয়াল 1 এর জন্য লিখতে পারি, তাহলে এখানে যদি 1 নম্বরে ল্যামডা ইকুয়াল 1 বসাই তাহলে এখানে পাবো হচ্ছে -7x - 2y + 2z = 0। একইভাবে বাকি দুইটা লাইনও কিন্তু পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ জোট। এখন মূলত এই সমীকরণ জোটকে আমাদের ইচেলন আকার করতে হবে। এখন এটা ইচেলন আকার করার জন্য আমরা জাস্ট একটু সুবিধা করার জন্য আমরা কি করলাম, যেহেতু প্রত্যেকটা আগে মাইনাস আছে এই কারণে আমরা প্রত্যেকটা সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি বা মাইনাস কমন নিচ্ছি, একই কথা। তো এখানে পাওয়া যাচ্ছে দেখো +7x + 2y - 2z = 0, 3x + 2y - z = 0, 24x + 8y - 7z = 0। এই সমীকরণ জোটকে আমাদের ইচেলন আকার করার জন্য প্রথমত কি করতে হবে, আমাদের যেটা করতে হবে দেখতে হবে এখানে প্রথম লাইনে আমাদের পিভট কোনটা, অর্থাৎ প্রথম লাইনের প্রথম অশূন্য পদ। তো দেখো প্রথম লাইনের প্রথম অশূন্য পদ এখানে কোনটা, সেটা হচ্ছে 7x। তাহলে ফর্মুলা অনুযায়ী কি করতে হয়, আমাদের পিভটের নিচের সবগুলো পদ কিন্তু শূন্য বানাতে হয়। তার মানে এখানে এই 7x এর নিচেই যে পদগুলো আছে প্রত্যেকটাকে শূন্য করতে হবে, অর্থাৎ 3x কে শূন্য করতে হবে, আবার 24x কেও শূন্য করতে হবে। এখন এই 3x কে শূন্য কিভাবে করতে পারি, দেখো আমরা লিখতে পারি এখানে যে L2 প্রাইম ইকুয়াল হচ্ছে 7L2 - 3L1, অর্থাৎ লাইন 2 এর সঙ্গে 7 গুণ করলে এখানে 3 × 7 = 21 হবে। এখানে লাইন 1 এর সাথে 3 গুণ করলে 3 × 7 = 21, 21 থেকে 21 বাদ দিলে কিন্তু এখানে শূন্য পাওয়া পসিবল। তাহলে আমরা কি করব, এই কাজটা এখানে করব। তাহলে দেখো প্রথম লাইন তো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, এটা থেকে যাবে। দ্বিতীয় লাইনে যখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে কিন্তু প্রথম পদটা এখানে 0 পাওয়া যাবে। এখন এই পদটা কত, দেখো এখানে তুমি যখন 7 গুণ করবা এখানে কত হবে, 7 × 2 = 14y, এখানে 3 গুণ করলে 3 × 2 = 6y, 14y থেকে 6y বাদ দিলে থাকবে কত, এখানে 8y থাকবে। এবার দেখো এখানে ছিল -z, তুমি যদি এখানে 7 গুণ করো তাহলে -7z, এখানে 3 গুণ করলে পাওয়া যাবে হচ্ছে কত, -6z। তাহলে তুমি যখন -7z - 6z করবা সেখান থেকে তুমি পাবা হচ্ছে -z, কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তাহলে দেখো x = আমরা লিখছি এখানে কত, যে -z = 0। এবার আসো 3 নম্বর লাইনে আমরা কি করতে পারি, 3 নম্বর লাইনে আমরা দেখো এই যে 24x + 8y, এই যে লাইনটা আছে এই লাইনে আমাদের প্রথম পদ, অর্থাৎ 24x কে 0 করতে হলে আমরা এই লাইন 3 এর সাথে লাইন 2 এর ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো আমরা লিখতে পারি এখান থেকে লাইন 3 প্রাইম ইকুয়াল লাইন 3 - 8 লাইন 2, অর্থাৎ আমরা যদি লাইন 2 তে 8 গুণ করে এখানে কিন্তু 3 × 8 = 24 হবে, 24 থেকে 24 বাদ দিলে এখানে কিন্তু শূন্য পাওয়া পসিবল। তাহলে আমরা এখানে দেখো লিখবো এটা শূন্য হলো। আর এখানে তুমি যখন 8y ছিল, 8y থেকে তুমি যখন এখানে 4 গুণ করবা, এখানে 8 গুণ করো তাহলে কত হবে, এখানে পাওয়া হচ্ছে 8y - 16y। তাহলে দেখো কত হবে, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে -8y। তাহলে দেখো থাকতেছে এখানে কত, -8y। এখানে ছিল -7z, এখানে দেখো ছিল -7z, এখান থেকে তুমি মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত হবে +8z হবে। তাহলে কত হবে, +z থাকবে কত, এখানে +z = কত, 0। এখন দেখো আমাদের কিন্তু এতটুকু পরিমাণ ক্যালকুলেশন, এখন কি করতে হবে, দ্বিতীয় লাইনে ফর্মুলা অনুযায়ী আমাদের দ্বিতীয় লাইনের পিভটটাকে খুঁজতে হবে। তাহলে দেখো এই দ্বিতীয় লাইনের প্রথম অশূন্য পদ হচ্ছে 8y, এই 8yটা কিন্তু আমাদের এখানে পিভট। তাহলে এই 8y এর নিচে যে সংখ্যাটা থাকবে ওই কলামে সবগুলোকে শূন্য করতে হবে। তো এটা শূন্য করার জন্য আমাদের এখানে -8y আছে, তাহলে এই -8y কে শূন্য করার প্রসেস দেখো, জাস্ট এর সাথে +8y যোগ করলেই শূন্য হয়ে যাবে। তাহলে লিখবে এখানে L3 প্রাইম ইকুয়াল L3 প্লাস কত, L2। তাহলে দেখো আমাদের প্রথম দুই লাইন যা তাই লিখলাম, এখানে যখন যোগ করবা এই -8y এর সাথে +8y গুণ যোগ করলে এখানে শূন্য হয়ে যাবে, +z এর সাথে -z যোগ করলে এখানে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো একটা লাইন টোটালি বাদ হয়ে যাবে। তাহলে এমন থাকবে হচ্ছে দেখো 7x + 2y - 2z = 0, 8y - z = 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা চলে যাবো নেক্সট পেজে, আমরা কি ক্যালকুলেশন করব। দেখো আমরা এই যে 2 নম্বর সমীকরণ আছে লিখবো 2 নং এর কেবলমাত্র একটি অনির্ভরশীল সমাধান বা স্বাধীন চলক বিদ্যমান। কেন, কারণ দেখো আমরা জানি যে কোনো সমীকরণে যদি সমীকরণ সংখ্যা থেকে চলকের সংখ্যা কম হয় সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সেখান থেকে সমীকরণ সংখ্যা মাইনাস চলকের
চলকের সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা করো। দেখো চলক ছিল এখানে 3টা, সমীকরণ ছিল 2টা, তাহলে 3টা থেকে 2 বাদ দিলে আমাদের যে সংখ্যাটা পাই সেই 1, সেই 1 হচ্ছে কি আমাদের স্বাধীন চলকের সংখ্যা বা অনির্ভরশীল সমাধান। বলতে পারে দেখো যে 2 নং এ কেবলমাত্র একটি অনির্ভরশীল সমাধান বা স্বাধীন চলক বিদ্যমান, তাহলে আমরা সেই স্বাধীন চলক সমান ধরে নিব। এখন আমাদের এই স্বাধীন চলক ধরা নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়, কোথাও বইয়ে এ ধরা, কোথাও বইয়ে বি ধরা, কোথায় সি ধরা, আমি কি ধরবো আসলে, এটা ধরার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মান ধরে রাখি, বাট আমি তোমাদের এমন একটা ট্রিক্স শেখাই দিব যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তোমার আর কখনো এ নিয়ে সমস্যা হবে না। দেখো আমাদের যদি এখানে ধরে নিচ্ছি z=8, এখন তুমি বলতে পারো এখানে z=8 আমরা কেন ধরবো। দেখো আমি একটু আগের পার্টে চলে যাচ্ছি, z=8 আমরা কেন ধরবো। দেখো এখানে আমরা সমীকরণ পাইছি কত, যে 8y লাস্ট একটা 8y মাইনাস z=0। এখন আমাদের আমরা z ইকুয়াল একটা চলক ধরে, যেহেতু একটা স্বাধীন চলক সেটা z মনে করলাম, তাহলে z ইকুয়াল আমরা ধরে নিব কিছু। এখন কি ধরবো, আমরা z ইকুয়াল যে ভ্যালুটা ধরবো সেই ভ্যালু ধরার পরে তো এখান থেকে y এর ভ্যালুটা বের হবে। এখন আমরা টার্গেটে রাখবো হচ্ছে আমরা যেই ভ্যালুটা ধরবো ওই ভ্যালুটা যদি সমীকরণে বসানোর পরে যেটার মান বের করবো এটা সবসময় 1 বানানোর চেষ্টা করবো। টার্গেট রাখবো একটা যে ওইটা আমরা 1 বানাতে পারবো। এখন যদি আমাদের এখানে y কে 1 বানাতে হয় তাহলে অবশ্যই z ইকুয়াল আমাদের 8 ধরতে হবে। তাহলে এই 8 ধরলে কিন্তু আমরা 8 এ বসে গেলে 8 দ্বারা ভাগ করলে 1 পাওয়া সম্ভব। জাস্ট এতটুকু তোমরা টার্গেট রাখলেই কিন্তু এখান থেকে তোমরা এই স্বাধীন চলকের ক্যালকুলেশনটা সহজে করতে পারবা। এই কারণে মূলত দেখো আমরা এখানে যেটা করছি, আমরা এখানে করছি হচ্ছে ধরে নিলাম যে z=8, এবং z=8 যখন ধরবো তখন ওইখানে বসালে y ইকুয়াল পাওয়া যাবে 1, y ইকুয়াল 1, z=8 বসাই দিলে সেখান থেকে x ইকুয়াল পাওয়া যাবে হচ্ছে 2। এখন দেখো যেহেতু আমাদের এইখানটায় স্বাধীন চলকের সংখ্যা ছিল একটা, এই কারণে স্বাধীন চলক আমাদের একবার ধরলেই হয়ে যাবে। যতগুলো স্বাধীন চলকের সংখ্যা থাকবে বা অনির্ভরশীল সমাধান থাকবে ততবার আমাদের স্বাধীন চলক ধরতে হবে। এখন দেখো তাহলে এখানে পাইছি, সুতরাং λ=1 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v1 ইকুয়াল কত 218। আমরা কিন্তু একটা ভেক্টর কিন্তু পেয়ে গেছি। এবার আমরা λ=2 এর জন্য ক্যালকুলেশন করব, লিখব λ=2 এর জন্য আমরা দেখো ওই 1 নং এ যদি আমরা λ=2 বসাই সেখান থেকে আমরা এইরকম একটা সমীকরণ জোট পাবো। এখন এই সমীকরণ জোটেও আমাদের যেহেতু প্রত্যেকটা মাইনাস, শুরুতে আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা করব প্রত্যেককে মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে অথবা মাইনাস এখান থেকে কমন নিয়ে ভাগ করে দিব, একই কথা। তাহলে দেখো এখানে পাওয়া যাবে কত 6x + 2y - 2z = 0, 3x + y - z = 0, 24x + 8y - 8z = 0, এটা পাওয়া যাচ্ছে। এখন মূলত আমাদের টার্গেট হচ্ছে এখানে কিন্তু আমাদের ইচ্ছেলন আকার করতে হবে। তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাদের যে প্রথম সারির আমাদের পিভটটাকে খুঁজতে হবে। তাহলে দেখো এই প্রথম সারির পিভট হচ্ছে এখানে 6x, এর নিচেই যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 3x এবং 24x উভয়কেই আমাদের শূন্য বানাতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করব, প্রথমত লাইন 2 তে ক্যালকুলেশন করলে আমরা দেখো লাইন 2 এর সাথে আমরা 2 গুণ করতে পারি, তাহলে এখানে কিন্তু এখানে 6x হয়ে যাবে। তখন তার থেকে আমরা লাইন 1টা বিয়োগ করলেই আমাদের এই 3x টাকে শূন্য করা সম্ভব। তাহলে তাই করব, লিখবা L2' = L2 - L1। প্রথম লাইনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দেখা যাচ্ছে এই কাজ করতে যে আমাদের এই লাইনে প্রত্যেকটাই কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো পরবর্তী কাজ আমাদের কি, তৃতীয় লাইনের প্রথম অর্থাৎ 24x কে আমাদের শূন্য বানাতে হবে। এটা শূন্য বানাতে হলে আমরা লাইন 3 এর সাথে লাইন 1 এর ক্যালকুলেশন করতে পারি। দেখো এখানে তাহলে এখানে 24x, এখানে 4 গুণ করলে এখানেও কিন্তু 24x হবে, তারপর এখান থেকে এটা বিয়োগ করলে এটা শূন্য হওয়া পসিবল। তাহলে দেখো আমরা কি করব, L3' = L3 - 4L1। তাহলে দেখো এখানে আসতেছে কত, এটা যখন করতে গিয়ে এটা তো 0 হচ্ছেই, সেই সাথে সাথে কিন্তু এই বাকিগুলো আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র আমাদের এখানে থাকতেছে হচ্ছে এই একটা সমীকরণ থাকতেছে। তাহলে দেখো এখানে 3টা চলকের জন্য কিন্তু সমীকরণ সংখ্যা একটা। তাহলে এই জায়গায় দেখো আমরা দেখো 3 - 1 = কত 2, তার মানে এখানে কিন্তু আমাদের দুইটা স্বাধীন চলক বিদ্যমান এবং দুইটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তাহলে দেখো পরবর্তী পেজে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখলাম যে 3 নং এ দুটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান, সেটা ধরে নিলাম y = 3 এবং z = 6। তোমাদের বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, তুমি তোমার সুবিধা মতো একটা মান ধরলেই এখান থেকে হবে, ঠিক আছে। তাহলে দেখো y = 3 এবং z = 6 ধরি। এখন ভাইয়া দেখো এখানে আমাদের ছিল কয়টা, ছিল হচ্ছে আমাদের দুইটা অনির্ভরশীল সমাধান বা দুইটা স্বাধীন চলকের জন্য এই স্বাধীন চলককে আমাদের দুইবার ধরতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমত ধরলাম, এটা ধরার পরে সেখান থেকে ভ্যালুগুলো বসালে ওখানে পাওয়া গেছে x = হচ্ছে 1। এরপরে আবার আমরা ধরলাম y = 6, z = 0, ওটা ঘুরায় ধরলাম। এখন এগুলো কেন ধরলাম মূলত দেখো প্রথমবার ধরছিলাম এই কারণে আমরা এখানে 1 বানাবো, তাই এখানেও তাই, এখানে জাস্ট -1 পাওয়া যাবে।
তাহলে দেখো আমরা কিন্তু দুইবার যখন এই দুইটা স্বাধীন চলক ধরে নিব, দুইবার ভিন্ন ভিন্ন স্বাধীন চলক, তখন কিন্তু আমরা দুইবার জন্য দুইটা ভেক্টর পাবো, দ্বারা লিখবা আছে। সুতরাং ল্যামডা ইকুয়াল টু আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সময় একটাকে ধরলাম v2, একটাকে ধরলাম v3। এই v2 কত হবে, এখানে দেখো x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু 3, z এর ভ্যালু 6, অর্থাৎ 1 3 6। এখানে দেখো x এর ভ্যালু -1, y এর ভ্যালু 6, z এর ভ্যালু 3, তাহলে কত হবে -1 6 3। এই হচ্ছে মূলত আমাদের আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর। আমার কাছে মনে হয় এই ক্লাসটি করার পর এই টাইপের যতগুলো ম্যাথ তোমার সামনে আসবে, তোমার কোথাও কোনো ম্যাথেই সমস্যা হওয়ার কথা নয়। ইনশাল্লাহ এই ম্যাথটা পরীক্ষায় আসবেই আসবে। এই ম্যাথটা না আসলেও এই নিয়মের মধ্যে একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় 100% আসবে।